জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। এদিকে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের। আরও থাকছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে কতটা কার্যকর মার্কিন কূটনীতি। এদিকে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা বলয় পুলিশের। এবং সর্বশেষ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের নতুন করে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাঁদি 3 রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল জাজিল অঞ্চলের কাবুরি বসতিতে ফাঁদি 1 রকেট হামলা চালানো হয়েছে। শনিবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, হাইফার উত্তর পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে এবং পূর্ব ও পশ্চিম ও মধ্য আল জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দিক থেকে আল জাজিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরও জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে 61টিরও বেশি হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের। শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার সেন্টারে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হাসান নাসরুল্লাহ অক্ষত রয়েছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জল্পনা তৈরি হয় নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে। হামলার পরপর বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ সমর্থিত সূত্র জানায়, তাদের শীর্ষ নেতা বেঁচে আছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। বাংলাদেশ সময় দুপুর 11:57 সামাজিক মাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইডিএফ এর এক্সপোস্টের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদন এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আইডিএফ লিখেছেন, হাসান নাসরুল্লাহ সন্ত্রাসী হামলা করে আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবেন না। হাসান নাসরুল্লাহ গত 32 বছর ধরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা। তিনি বৈরুতে শুক্রবারে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, কিন্তু গোষ্ঠীটির শীর্ষ ব্যক্তি নাসরুল্লাহকে হত্যা করা ইসরায়েলের জন্য বিরাট সাফল্য হিসেবে ভাবা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে কতটা কার্যকর মার্কিন কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য 10টি দেশ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, যদিও এই প্রস্তাবের গতি বাড়ানোর চেষ্টা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘোষণাকে যুগান্তকারী বলে বর্ণনা করেছেন। গভীর রাতে যে জুম ব্রিফিংয়ে গণমাধ্যমকে এই বিষয় জানানো হয়েছে, সেখানে সাংবাদিকদের উপস্থিতির সংখ্যা এতটাই ছিল যে কয়েকজন সাংবাদিককে ফিরিয়েও দিতে হয়েছে। এখন যুগান্তকারী বলতে বাইডেনের প্রশাসনিক কর্মকর্তারা যা বোঝাতে চেয়েছেন তা হলো, বর্তমানে ভয়াবহ যুদ্ধের আবহে ওয়াশিংটনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও আরব দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি পাওয়ার বিষয়কে তারা একটা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। কিন্তু বিশ্ব শক্তিগুলো যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সেটি ঠিক অর্থেই যুদ্ধবিরতি নয়। বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহ দুই পক্ষকেই 21 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে মধ্যস্থতার বিষয়ে আলোচনার জন্য একটি জায়গা তৈরি করা যায়। এরপর জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের রেজুলেশন 1701 সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কূটনৈতিক বন্দোবস্তের জন্য আহ্বান জানানো হয়েছে, যেমনটা 2006 সালের ইসরায়েল লেবানন যুদ্ধের অবসান ঘটাতে গৃহীত হয়েছিল। যদিও তা
কখনোই যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। গাজার থমকে থাকা যুদ্ধবিরতির যুক্তির বিষয়ে সমঝোতা নিয়ে এখানে বলা হয়েছে 3 সপ্তাহের যুদ্ধবিরতির বাইরে আঞ্চলিক লক্ষ্য বা অধরা থেকে গেছে তা পূরণের জন্য প্রস্তাব জানানো হয়েছে। এর মধ্যে এমন কিছু বিষয়ও আছে যা গত 2 দশক ধরে কূটনীতিকদের নাগালের বাইরে রয়ে গেছে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা বলয় পুলিশের। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরের সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো। এমন আবহে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সন্ত্রাসীদের হামলা ঠেকাতে প্রতিরোধমূলক মহড়া অনুষ্ঠিত হয়। ভারতীয় সংস্থা ANI মুম্বাই পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শহরের সব মন্দিরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোনো সন্দেহজনক কার্যকলাপের দেখা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দিরের স্ট্র্যাটেজি রাজা রাম দেশমুখ নিশ্চিত করেছেন তারা পুলিশের কাছ থেকে এমন নির্দেশনা পেয়েছেন। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই তৎপর মুম্বাই পুলিশ। স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক মন্দির ছাড়াও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের সব ডেপুটি কমিশনার অফ পুলিশকে তাদের নিজ নিজ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপূজার ঠিক আগে সন্ত্রাসী হামলার আশঙ্কা নিয়ে রীতিমতো আতঙ্কিত মুম্বাইয়ের বাসিন্দারা। চলতি মাসেই গণেশ চতুর্থী ছাড়াও আগামী মাসে দুর্গাপুজো, দশেরা, দিওয়ালির মতো উৎসব রয়েছে। কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেদিকে জোরালো নজরদারি রেখেছে পুলিশ। প্রসঙ্গত 2008 সালে মুম্বাইয়ের তাজ হোটেলে CST স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেও সহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মৃত্যু হয় 166 জনের। এরপর থেকে বিভিন্ন সময় অনামা সূত্র দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি এসেছে। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের নতুন করে উত্তেজনা। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের মধ্যকার বিতর্ক বহু পুরনো, এবার নতুন করেও উত্তেজনা তৈরি হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি প্রবর্ত শৃঙ্গের নামকরণ করা হয়েছে জ্যেষ্ঠ দালাই লামার নামে। 20,942 ফুট উচ্চতার এই শৃঙ্গে প্রথমবার আরোহণ করেছেন নিমাস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টের পর্বত আরোহীরা। ওই পর্বতারোহীদের দলের নামকরণকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার। এ নিয়ে চীনের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। এর জেরে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান প্রতিক্রিয়া বলেছেন, অরুণাচল চীনেরই অংশ। তবে ভারতের দাবি নিজের এলাকা হিসেবে দাবি করে চীন অরুণাচলের প্রদেশের নামকরণ করেছে জাংনান। চলতি বছরের এপ্রিলে অরুণাচল প্রদেশের আরও 30 এলাকার নতুন নাম ঘোষণা করে চীন। এর আগে 2017, 2021 ও 2023 সালে চীন 3 দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল। এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায় না। তেমনই অরুণাচল প্রদেশের নাম বদলালেও এই রাজ্য কখনো চীনের হবে না। ভারত প্রতিবারই চীনের উদ্বেগ অসার ও অহেতুক জানিয়ে বলে আসছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। প্রসঙ্গত, জ্যেষ্ঠ দালাই লামা তাওয়াং এলাকায় 1662 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অরুণাচল অঞ্চলের মনপা সম্প্রদায়ের উন্নতিকল্পে তার বিশেষ অবদান রয়েছে ধারণা করা হয়। সাম্প্রতিককালে তার স্মৃতিতে গড়ে ওঠা তাওয়াং মঠে বর্তমান দালাই লামার চতুর্থদশ সফরেও বিরোধিতা করেছে চীন।